মানুষ মারা যাবার পর সেই মৃত লাশকে গোসল করানো নিয়ে অনেকের মনেই অনেক ভীতি কাজ করে, তাই না? গ্রাম বাংলায় তো আবার অনেক কুসংস্কারও আছে। আজ আমি আপনাদেরকে ঠিক এরকমই একটা গল্প বলবো। একটা গ্রামে হঠাৎ করে পরপর 5 বান্ধবীর মৃত্যু হয়, আর যখন তাদের লাশকে গোসল করানো হয় তখনই শুরু হয় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা, যা দেখলে রীতিমতো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই মুভিটা দেখার সময় আমি যে কতবার ভয়ে কেঁপে উঠেছি আমি নিজেও ঠিক মনে করতে পারছি না। তাই শক্ত হয়ে দোয়া দুরুদ অথবা যে যার ধর্মের মন্ত্র পড়ে বসে পড়ুন, কারণ ভয়ে আপনার অবস্থা অন্যরকম হয়ে যেতে পারে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন। শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে একসাথে দেখতে পাই, যারা জানাজার আগে লাশকে গোসল করানোর কাজ করে। এই মায়ের নাম সিথি আর মেয়ের নাম লীলা। অনেক ধর্মেই লাশকে কবর দেওয়ার আগে গোসল করানো হয়, আর যারা এই কাজ করে তাদেরকে বলা হয় কর্পস ওয়াশার। তো সিথি আর লীলা এখন যে লাশটা ধুবে সেই লাশের বডিতে আমরা অনেক ক্ষতচিহ্ন দেখতে পাই। আরেকটা চোখের অবস্থা এতই খারাপ যে বলার মতো না। এখনই হঠাৎ করে লাশটা চোখ মেলে ওঠে আর সিন কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি মিসেস ইডার পোতার ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানের সময়ে মিস ইডাকে আমরা বেশ চিন্তিত অবস্থায় দেখতে পাই আর বুঝতে পারি যে মিস ইডা সিথির ফ্রেন্ড। ওই অনুষ্ঠানে আমরা ইডার আরো কয়েকটা ফ্রেন্ডকে দেখতে পাই, যাদের নাম টেরি, এনা এবং টুটি। ওরা 5 জনই ক্লোজ ফ্রেন্ড ছিল। ওদের গল্প শুনে আমরা বুঝতে পারি যে ওদের সবার হাজবেন্ড ওদের সাথে নেই, শুধু টেরি বাদে, কারণ টেরির তো এখনো বিয়েই হয়নি, তাই হাজবেন্ড কোত্থেকে হবে। সব ফ্রেন্ডদের মধ্যে টেরি সব থেকে বেশি গল্প করে আর সবাইকে খোঁচা মেরে কথা বলে। তারপর আমরা জানতে পারি সিথির একটা ছেলে আছে যার নাম আরিফ। আরিফ কোনো ফুল টাইম জব করে না, সে মানুষের বাড়িঘর মেরামত করে টাকা পয়সা ইনকাম করে। এখানে আমরা আরিফের একটা ফ্রেন্ডকে দেখতে পাই যার নাম রিকা। আরিফ আর রিকা অনেক গল্প করে। কাহিনী সামনে গেলে আমরা সিথিকে বেশ চিন্তিত অবস্থায় দেখি, কারণ তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। সিথি যখন নামাজ পড়ে তখন সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তখন আমরা দেখি সিথির পেছনে সাদা কাপড়ে একটি জিন দাঁড়িয়ে আছে এবং সেও নামাজ পড়ছে। সিথির আরেকটা সমস্যা হলো যে সে চায় যে তার মেয়ে লীলা তার মতোই কর্পস ওয়াশার হোক, কারণ তাদের পরিবারের সবাই যুগের পর যুগ এই কাজই করে আসছে। কিন্তু লীলা হতে চায় মেকআপ আর্টিস্ট, তাই মায়ের সিদ্ধান্তে লীলা মোটেও খুশি না, কিন্তু তার কাছে আর কোনো অপশনও নাই। একটু পরে আমরা গ্রামে একটি অ্যানাউন্সমেন্ট হতে দেখি, যেখানে বলে মিসেস ইডা মারা গেছে। এটা শোনার সাথে সাথেই সিথি ইডার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সিথি যা দেখলো তা খুবই ভয়ঙ্কর। ইডা যেভাবে মারা গেছে তা খুবই ব্রুটাল। এদিকে লীলা বাড়িতেই ছিল, তখন হঠাৎ করে ওদের ছাদ কিছুটা ভেঙে যায় আর পানি লিক হতে শুরু করে, আর এই বৃষ্টির মধ্যে ছাদ ফিক্স করতে শুরু করে। তখন সিথি বাড়িতে চলে আসে। সে এতটাই অসুস্থ যে সে বারবার পুড়ে যাচ্ছে। বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সিথি উঠে ইডার রক্তমাখা কাপড় পুড়িয়ে দিল আর লীলাকে বলল যে মানুষ মারা গেলে তার কাপড় চোপড় পুড়িয়ে ফেলা উচিত, কিউরিসিটির কারণে কোনো জিনিস রেখে দিতে নেই। তারপর লীলা বাকি জিনিসপত্র পোড়াতে লাগলো। সেখানে সে একটা পুরনো ছবি হাতে পায়। সেই ছবিতে তার মা সিথিও ছিল। তারপর আমরা দেখি সিথির সাথে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আয়নার দিকে তাকালে সিথি দেখতে পাই আয়নার মধ্যে সে না, বরং তার রূপ নেওয়া জিন, যে জোরে জোরে চিল্লাচ্ছে। সেদিন রাতে সিথি লীলার সাথে ঘুমাচ্ছে, তখন আমরা একটা ছায়া বাড়ির মধ্যে ঢুকতে দেখি। সিথির তখন ঘুম ভেঙে যায় আর সে চোখ খুলে তাদের ছাদের দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর ছায়াটা দেখতে পায়। কিন্তু কিছু করতে পারার আগেই সিথির দম আটকে যেতে লাগে। সে বুঝতে পারে যে এটা সেই জিনের কাজ। এখান থেকে পরের সিনে জাম্প করলে আমরা দেখতে পারি লীলা ঘুম থেকে উঠে দেখে তার মা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। সিথি মারা যাওয়ায় লীলা আর আরিফ অনেক ভেঙে পড়ে। রিচুয়াল অনুসারে সিথির বডি লীলায় ধুতে পারে,
কারণ পুরো গ্রামে লীলাই এখন একমাত্র কর্পস ওয়াশার। এবার নিজের মাকে গোসল করানোর সময় লীলা নোটিশ করে যে স্মৃতির চোখ বারবার খুলে যাচ্ছে। তখন লীলা তার মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে থাকে। লীলা তখন ফিল করে যে তার মা তাকে নিজের লাশ ধোয়াতে গাইড করছে। সবকিছু শেষ হওয়ার পর লীলা নোটিশ করে যে তার মায়ের মুখের মধ্যে একটা কাটা তারের টুকরো রয়েছে, যেগুলো সাধারণত বেড়া বানানোর সময় ব্যবহার করা হয়। তারপর আমরা দেখি যে স্মৃতির মৃত্যুর সাথে মানিয়ে নেওয়া লীলার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরেকদিকে আরিফ তার মায়ের মৃত্যুর কষ্ট ভোলানোর জন্য কাজে মনোযোগ দেয়। সে রিকার বাড়ির ছাদ মেরামত করতে থাকে। এখন আমরা আবারও সেই পুরনো ছবি দেখতে পাই, যেখানে ওই 5 বান্ধবী ছাড়াও আরও একজন ছিল। তো যাই হোক, ওই দিন সন্ধ্যাবেলা আমরা দেখি যে মিলাদ অনুষ্ঠানের সময় লীলা স্মৃতি আর ইডার আত্মা দেখতে পারছে। কিন্তু তার থেকে আশ্চর্যের বিষয় হলো যে সে এনার আত্মাও দেখতে পাচ্ছে, যেখানে এনা এখনো বেঁচে আছে আর এখানে প্রে করছে। এটা দেখে লীলা অনেক ভয় পেয়ে যায়। ওখান থেকে বাসায় আসার পরও লীলা এসব দেখতে থাকে। সে দেখে যে একটা জিন ওদের ঘরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা দেখে লীলা অনেক নার্ভাস ফিল করে, আর তখনই তার পায়ে সেই কাটা তারের টুকরা ঢুকে যায়। ওইদিকে আমরা এনাকে দেখতে পাই বাড়িতে তার ছেলে বিমোর সাথে বসে কথা বলতে। একটু পরেই আমরা দেখি এনার আলমারির পাল্লা একা একাই খুলে যাচ্ছে। বিষয়টা দেখার জন্য এনা আলমারির সামনে গেলেই একটা ভয়ঙ্কর হাত তাকে টানতে শুরু করে। এনা চিল্লাতে লাগলে বিমো ছুটে আসে, কিন্তু সে এসে কিছুই করতে পারার আগেই দেখে তার মা মরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দিয়ে গ্রামের 3টা মানুষ একইভাবে মারা গেল, আর এই 3জনই ভালো ফ্রেন্ড ছিল। তো তারপর স্বাভাবিকভাবেই পুলিশ এই কেসে ইনভলভ হয়। পুলিশ অফিসার দ্রাজাত এই লাশের পোস্টমর্টম করতে চায়, কিন্তু এনার ছেলে বিমো এই প্রস্তাবে রাজি হয় না। সে বরং লীলার কাছ থেকে লাশ গোসল করিয়ে দাফন করতে চায়, কিন্তু লীলা এই লাশ গোসল করাতে রাজি হয় না। এবার আমরা দেখি যখন লীলা তার বিছানায় শুয়ে আছে, তখন সে দেখতে পায় কেউ আস্তে আস্তে বারবার হেল্প মি বলে চিল্লাচ্ছে। চোখ হালকা খুলতেই লীলা তার সামনে এনার আত্মা দেখতে পায় যে হেল্প চাচ্ছে। তো তারপর লীলা তার ভাই আরিফকে রিকোয়েস্ট করায় এনার লাশ গোসল করাতে রাজি হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে গোসল করানোর সময় এনার লাশ হঠাৎ উঠে বসে। লাশটা পেটের দিকে পয়েন্ট করে দেখায়, যেখানে লীলা আবার সেই তার কাটা পায়। তার কাটা এনার পেট থেকে বের করার পর লীলা চেষ্টা করে এনার চোখ বন্ধ করানোর, কিন্তু আমরা দেখি যে এনার চোখ বারবার খুলে যাচ্ছে। লীলা তখন অনর্গল দোয়া কালাম পড়ে এনার চোখ বন্ধ করানোর চেষ্টা করতে থাকে। শেষে একবার হেল্প মি বলে এনার লাশ শান্ত হয়ে যায়। লীলা বুঝতে পারে এই মৃত্যুগুলো কোনো না কোনোভাবে কানেক্টেড, তাই সে পরের দিন বিমোর সাথে দেখা করতে যায়। বিমো লীলাকে বলে যে তার মা মারা যাওয়ার সময় বারবার নূর নামটা নিচ্ছিল। তারপর বিমো একটা ছবি বের করে লীলাকে দেখায়, যেখানে তার মায়ের সাথে তার সব বান্ধবীরা রয়েছে এবং নূরও আছে। বিমোর বিশ্বাস এই মৃত্যুগুলোর সাথে নূরের কানেকশন আছে, কিন্তু নূর তো নিজেই বেঁচে নেই। ওই দিন রাতে আবার লীলা কবরস্থানে গিয়ে ইডার কবর খুঁড়তে লাগে। ইডার লাশের পায়েও সে কাটা তার পায়। লীলা সেই কাটা তার বের করতে লাগে। তখন তার মনে হয় যে অনেকগুলো কাফনে পেঁচানো লাশ তাকে ঘিরে ধরেছে। তখন লীলা ভয় পেয়ে ইডার লাশ আবার কবর না দিয়ে ওখান থেকে চলে আসে। পরের দিন পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ে যে কেউ একজন ইডার কবর খুঁড়ে তার লাশ বের করেছে, কিন্তু তাও লীলা থেমে থাকে না। আমরা দেখতে পাই যে সে ইডার বাসায় গিয়ে সব জিনিসপত্র ঘাটাঘাটি করে নূরের ছবি খুঁজছে। তখনই ওখানে টুটি চলে আসে আর লীলাকে টুটি নূরের ব্যাপারে জিজ্ঞাসা করে। টুটি তখন ঘাবড়ে যায় আর বলে যে নূর একটা ইভিল, সে সবার বিয়ে ভাঙার চেষ্টা করে। ইভেন তোমার বাবা মার বিয়েও নূরের কারণে ভেঙেছে। এই কথা বলে নিজেই নিজের চেহারা খামচে মাংস তুলে ফেলতে লাগে। এরকম দৃশ্য দেখে লীলা ভয়তে হাউমাও করতে শুরু করে। তখন হঠাৎ লীলার সামনে থেকে সবকিছু উধাও হয়ে যায়। টুটির আশা শুধুমাত্র একটা ভ্রম ছিল, কারণ আসল টুটি তো এখন আসলো আর সে লীলাকে এখান থেকে চলে যেতে বলে। তারপর বাসায় আসার পর লীলা দেখে যে আরিফ তার কবর খোঁড়ার জিনিসপত্র পেয়ে গেছে। আরিফ তখন বুঝে যায় যে ইডার কবর লীলাই খুঁড়েছিল
আরিফ লীলাকে বোঝাতে থাকে যে এই ধরনের কাজ করা ঠিক না। তখন লীলা আরিফকে কাঁটা তারের সেই টুকরোটা দেখায় আর বলে যে এই সবগুলো মৃত্যু অভিশপ্ত এবং একটা আরেকটার সাথে কানেক্টেড। আর তখন আমরা দেখতে পাই টেরি জানালায় দাঁড়িয়ে দুই ভাই বোনের কথা শুনছে। তারপর সে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে এই কথা ছড়িয়ে দেয় যে গ্রামের মহিলারা কোনো একটা কারণে অভিশপ্ত হয়ে মারা যাচ্ছে, আর এসবের পেছনে নূর নামের একটা মহিলার হাত আছে। পুরো গ্রামে এখন এই বিষয় নিয়ে গসিপ শুরু হয়ে যায়। তারা বলাবলি করে যে নূর নামে এই গ্রামে একজন মহিলা ছিল যে কিনা সবার হাজবেন্ডকে সিডিউস করে বেড়াতো, আর এই কারণে অনেকের সংসারও ভেঙেছে। এসব কথা শুনে রিকা বলে যে কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের উপর চিট করে তাহলে দোষটা সেই হাজবেন্ডের, তৃতীয় কোনো ব্যক্তির না। তো যাই হোক, সেদিন রাতে লীলা গিয়ে টেরিকে বলে যে আপনি যে এই নূরের অভিশাপের কথা পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছেন, এই কাজটা আসলে ঠিক করেননি। এভাবে দুজনের মাঝখানে কথা কাটাকাটি শুরু হয়ে গেলে পুলিশ ম্যান্দ্রাজাত তাদেরকে থামিয়ে বলে যে নূর এই গ্রামে থাকতো, কিন্তু সে অনেক আগেই মারা গিয়েছে, আর তার একটা মেয়ে আছে যে হয়তোবা এখন লীলার বয়সী, তাই এইসবের পেছনে নূরের হাত থাকতে পারে না। দ্রাজাত লীলাকে আরও বলল যে নেক্সট টাইম যদি সে কোনো ইনফরমেশন পায় তাহলে সে যেন প্রথমে এসে পুলিশকে জানায়। কথাগুলো বলে দ্রাজাত ওখান থেকে চলে যায়। তারপর লীলা আবারও টেরির বাসার মধ্যে আসে তার সাথে কথা বলতে। তখন আমরা দেখি যে টেরি পজেসড হয়ে গেছে। তার শরীরে একবার আসছে নূরের আত্মা, একবার আসছে অন্যান্য যারা মারা গেছে তাদের আত্মা। একদিকে নূরের আত্মা এটা বলে কাঁদছে যে সবাই আমাকে তাদের সংসার ভাঙার জন্য দোষ দেয়, অন্যদিকে বাকি আত্মারা এখনো নূরকে তাদের সংসার ভাঙার জন্য দোষ দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এসব চলার পর টেরির জ্ঞান ফেরে। তারপর লীলা এখান থেকে নিজের বাসায় আবার এই কেসগুলো নিয়ে ঘাঁটতে থাকে। তারপর আমরা দেখতে পাই লীলা মাঝরাতে আরিফের ফ্রেন্ড রিকার বাসায় যায়, আর সেখানে ফেক টাইলসের নিচে বেশ কিছু ছবি পায়। এখান থেকে পাওয়া ছবি দেখে আর লেখা পড়ে লীলা শিওর হয়ে যায় যে রিকাই নূরের মেয়ে। তারপর রিকা তাড়াতাড়ি টেরির বাসায় যেতে লাগে, আর ওইদিকে আমরা দেখতে পাই নূরের আত্মা টুটির উপরে হামলা করে আর নির্মমভাবে তার চোখের মধ্যে কাঁটা তারের টুকরো ঢুকিয়ে মেরে ফেলে। তারপর আমরা দেখি টেরির বাসায় গিয়ে লীলা সবার আত্মাকে দেখতে পায়, যারা এক একজন এক এক কথা বলছিল। শেষে লীলা টুটির আত্মাও দেখতে পায় আর বুঝে ফেলে যে টুটিকেও একইভাবে মেরে ফেলা হয়েছে। তখন লীলা তাড়াতাড়ি করে টুটির বাসায় গিয়ে তার লাশ গোসল করানোর ব্যবস্থা করে। সে সময় টুটির লাশ আবার উঠে বসে আর তার শরীর থেকে কাঁটা তারের একটা অংশ বের হয়ে থাকতে দেখি। লীলা সেটা টেনে পুরোটা বের করে ফেলে। তারপর আমরা দেখি সব মৃত মানুষের আত্মা লীলাকে ঘিরে ধরে বিভিন্ন ধরনের কথা বলছে। এটার পরিমাণ বাড়তে থাকলে লীলা একদম অস্থির হয়ে যায় আর ভাবতে থাকে তাকে কাঁটা তার দিয়ে পেঁচিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাস্তবে সে মেঝেতে পড়ে ছটফট ছটফট করছে। তখনই পুলিশ অফিসার দ্রাজাত সেখানে চলে আসে আর ডিসাইড করে যে এবার সে অটোপসি করবেই। তারপরে সে রিকাকে দোষারোপ করতে থাকে যে রিকাই নূরের মেয়ে আর সেই সবাইকে মারছে। নীলা যখন সবার সামনে রিকার উপর চিল্লাতে থাকে, রিকা তখন লীলাকে বলে যে এই দোষটা তাদের, তুমি নিজের ঘাড়ে নিও না। আর তখনই আমরা দেখতে পাই এখানে থাকা অনেক মহিলা অদ্ভুতভাবে চিৎকার করে মাটিতে পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে সবার একসাথে হিস্টোরিয়ার অ্যাটাক হয়েছে। এই ঘটনার পরে গ্রামের সব মহিলারাই মানতে শুরু করে যে এসবের পেছনে রিকারই হাত রয়েছে। তাই মহিলারা মশাল জ্বালিয়ে রিকাকে মারতে বের হয়ে যায়। তারপর আমরা দেখি যে এই মহিলারা রিকাকে টেনে হিসড়ে তার বাসা থেকে বের করে লাঠি দিয়ে পেটাতে থাকে। তারপর গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যখন নূর বেঁচে ছিল। সেখানে আমরা দেখতে পাই গ্রামের মহিলারা মিলে নূরকে মারছে আর রিকা তার মায়ের এই অবস্থা দেখে কান্নাকাটি করছে। সেখানেও আমরা এই কাঁটাতারের দৃশ্য দেখতে পাই, যা দিয়ে বর্তমান সময়ে সবাইকে মারা হচ্ছে। নূর বেসিক্যালি টেরি, টুটি, এনা, স্মৃতি, ইডা এদের ফ্রেন্ড গ্রুপেরই একজন ছিল। তো বিষয়টা হয়তো এমন হয়েছিল যে নূর যেহেতু সিঙ্গেল মাদার ছিল, সে তার বান্ধবীদের হাজবেন্ডের সাথে অ্যাফেয়ারে জড়িয়েছিল। এখানে নূরের দোষ আছে, কিন্তু সেই সব হাজবেন্ডদের বেশি দোষারোপ করা উচিত ছিল যারা তাদের ওয়াইফের সাথে চিট করেছে। কিন্তু সবাই সেটা বাদ দিয়ে শুধু নূরকে ব্লেম করে তাদের সংসার ভাঙার জন্য।
তাই এখন নূরের আত্মা সবাইকে খুন করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। সে কাঁটাতার দিয়ে সবাইকে সেখানে সেখানে আঘাত করছে যেখানে সে নিজে আঘাত পেয়েছিল। রিকা সবই জানত, কারণ সে তার চোখের সামনেই এসব হতে দেখেছে। আর গল্পের প্রথমেই স্মৃতি যে লাশটা গোসল করাচ্ছিল সেটা হয়তো নূরেরই ছিল। এবার আমরা প্রেজেন্টের সময় দেখতে পাই রিকার সাথেও গ্রামের মহিলারা ঠিক সেটাই করছে, যেটা তারা অনেক বছর আগে তার মায়ের সাথে করেছে। রিকাকে তারা গ্রামে যে মহিলারা মারা গেছে তাদের মৃত্যুর জন্য দায়ী করে মারধর করছে। রিকা তখন হঠাৎ উঠে চিৎকার করে সবাইকে থামতে বলে, আর বলে যে আপনারা আমার সাথে এখন যা করছেন ঠিক এটাই অনেক বছর আগে আমার মায়ের সাথে করেছেন। এই পাপ কাজটা আমার হতে পারে, কিন্তু আপনারা সবাই এটার অংশ। কিন্তু মহিলারা কি আর কারোর কথা শোনে? তারা আবার রিকাকে কাটা তার দিয়ে পেঁচিয়ে বিচ্ছিরিভাবে পেটাতে থাকে। লীলা তখন ওখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ সে ফিল করে তার মা এসব থামাতে বলছে। তখন লীলাও রিয়েলাইজ করে যে রিকাকে মেরে ফেলা আসলে কোনো কিছুর সমাধান না। রিকাকে মেরে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। তখনই সে ভিড়ের মাঝখানে রিকাকে বাঁচাতে যায়, কিন্তু গ্রামের মহিলারা রিকাকে পেটানো থামায় না, যার ফলে লীলা ওখানে অনেক মার খায়। এটা দেখে আরিফও চলে যায় ওদেরকে বাঁচাতে, কিন্তু লাঠির বাড়ি গিয়ে লাগে আরিফের মাথায়। এক পর্যায়ে গিয়ে মহিলারা শান্ত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাথায় জোরে আঘাত লাগার কারণে আমরা দেখি যে আরিফ মারা গিয়েছে, আর এদিকে রিকাও মারা গেছে। লীলা তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর গ্রামের মানুষজন চুপচাপ একে একে ওখান থেকে চলে যায়। আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পে একটি মিড ক্রেডিট দৃশ্য আছে, যেখানে আমরা দেখতে পাই মুন্নি নামের একটা মহিলা মারা গেছে, আর লীলা তার লাশকে গোসল করাচ্ছে। এ সময় লীলা দেখে যে ওই মেয়ের মুখে একটা পিন ফুটে আছে। এই পিনটা কোত্থেকে এসেছে তা আমরা জানি না, তবে হতে পারে এটা রিকার প্রতিশোধ নেওয়ার পদ্ধতি। কারণ তাকে যখন সবাই লাঠি বা রড দিয়ে পিটিয়ে মারছিল তখন হয়তো তার মুখে পিন ঢুকে গিয়েছিল। তাই হয়তো এখন থেকে রিকাও তার মায়ের মতো নিজের খুনিদেরকে একে একে আত্মা হয়ে খুন করবে। আর লীলার কোনো সমস্যা হয়নি, কারণ সেই সময়ে রিকাকে বাঁচাতে গিয়েছিল, আর সে তখন তার ভাইকেও হারিয়েছে। লীলা তার পাপের প্রায়শ্চিত্ত পেয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে বলবো গল্পের ভেতরের কিছু সূক্ষ্ম বিবরণ সম্পর্কে। যেমন নূরের উপর যখন আক্রমণ করা হয়েছিল তখন তার বাড়ির ছাদ বা গ্লাস যেভাবে ভেঙে গিয়েছিল, তার ভিকটিমদের বাড়ির ছাদ বা গ্লাস ভেঙে পড়ে। আরেকটা দৃশ্যে আমরা দেখি গ্রামের অনেক মহিলাদের হঠাৎ করে খিঁচুনি ওঠে। এটার কারণ হতে পারে যে অনেক মানুষ মিলে যেহেতু নূরকে মেরেছিল, তো গ্রামের মোটামুটি সবার উপরেই তার প্রতিশোধের প্রভাব পড়বে। বেশি প্রভাব তাদের উপরে পড়বে যারা সরাসরি নূরকে দোষারোপ করে তাকে মারার নির্দেশ দিয়েছিল।